আমরা নবম অধ্যায় সম্পর্কে জানব। অধ্যায়ের নাম দৃঢ়তা প্রদান ও চলন। এই অধ্যায়ে আমরা প্রধানত কঙ্কালতন্ত্র সম্পর্কে জানব। সাধারণত কঙ্কালতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা হয়, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল হলো বাহ্যিকভাবে যে কঙ্কালগুলোকে দেখা যাবে, যেমন নখ, লোম, চুল ইত্যাদি বহিঃকঙ্কালের অংশ। অপরদিকে অন্তঃকঙ্কাল হচ্ছে বাহ্যিকভাবে যে কঙ্কালকে দেখা যাবে না, অর্থাৎ দেহের অভ্যন্তরে অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে কঙ্কাল রয়েছে সেটি হচ্ছে অন্তঃকঙ্কাল। এবারে একটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা অন্তঃকঙ্কালের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। এটি একটি অন্তঃকঙ্কাল। এই বিভিন্ন অংশগুলোর মধ্যে প্রথমে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে করোটি। এই সম্পূর্ণ অংশটিকে হচ্ছে করোটি বলা হয়। করোটির প্রথম অংশ হচ্ছে করোটিকা, পরের অংশটুকু হচ্ছে মেক্সিলা এবং মুখমণ্ডলের অর্থাৎ দাঁতের চারপাশে যে অস্থি রয়েছে তাকে বলা হয় ম্যান্ডিবল। এরপরে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পাবো হাতের সাথে যে অস্থি সন্ধি গঠন হয় বক্ষ পিঞ্জরের সাথে, তার নাম হচ্ছে পেক্টোরাল গার্ডল। এবং পেক্টোরাল গার্ডলের মধ্যে এই অংশটিকে বলা হয় স্ক্যাপুলা এবং তার সাথে সরাসরি যে অস্থিটি রয়েছে সেটি হচ্ছে ক্ল্যাভিকল। দেন আমরা বাহুর অস্থিতে চলে আসব। এখানে একটি বাহুর মধ্যে প্রথম যে অস্থি রয়েছে সেটি হচ্ছে হিউমেরাস এবং তার পরবর্তী যে দুইটি অস্থি রয়েছে তাদেরকে রেডিয়াস এবং আলনা বলা হয়। রেডিয়াস এবং আলনা তার অবস্থান কোন দিকে সেটা জানার জন্য আমরা একটি সহজ সূত্র ব্যবহার করব। সেটি হলো রেডিয়াস থেকে আমরা যদি রেডিও কল্পনা করি তাহলে রেডিও বাহিরে নিয়ে যাওয়া যায়, এজন্য বাহির দিকে রেডিয়াস থাকবে এবং অপর দিকে আলনা ঘরের একটি আসবাবপত্র, সেটি ঘরে থাকে, অর্থাৎ ভেতরের দিকে আমরা আলনাকে কল্পনা করব। রেডিয়াস এবং আলনার পরে হাতের যে অস্থি রয়েছে সেটি হচ্ছে কার্পাল, মেটাকার্পাল এবং পরবর্তীতে হাতের যে আঙ্গুলের মধ্যে যে অস্থিগুলো থাকে তাদেরকে আমরা ফ্যালাঞ্জেস বলব। এখন আমরা বক্ষ পিঞ্জরের দিকে যদি চলে আসি তাহলে সেখানে দেখব মেরুদণ্ডের উপরে একটি লম্বা দণ্ডাকৃতির অস্থি রয়েছে, তাকে বলা হয় স্টার্নাম এবং বক্ষ পিঞ্জরের বাকি অংশগুলোকে বলা হয় হচ্ছে পরশুকা। এবং পরশুকা এবং স্টার্নামের পরবর্তী অংশগুলো হচ্ছে মেরুদণ্ড এবং এই মেরুদণ্ডের প্রতিটি ক্ষুদ্র অংশকে বলা হবে একটি করে কশেরুকা। কশেরুকাগুলোর শেষের দিকে অনেকগুলো কশেরুকা মিলে একটি স্যাক্রাম গঠন করবে এবং স্যাক্রামের পরে অনেকগুলো কশেরুকা মিলে একটি কক্সিক্স তৈরি করবে। আর এখানে পায়ের সাথে এই অংশের অস্থি সন্ধিকে বলা হয় হচ্ছে পেলভিক গার্ডল। পেলভিক গার্ডলের উপরের দিকে দুইটি অস্থি, একে বলা হবে ইলিয়াম এবং নিচের দিকে দুইটি অস্থিকে বলা হবে পিউবিস। এবং পায়ের অস্থির মধ্যে যদি আমরা আসি তাহলে প্রথম অস্থি হচ্ছে ফিমার এবং এটি হচ্ছে মানবদেহের সর্বাপেক্ষা বড় অস্থি ফিমার। এবং এর পরবর্তী যে দুইটি অস্থি রয়েছে তাদেরকে বলা হবে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া ফিবুলার অবস্থান সম্পর্কে জানার জন্য আমরা সেই রেডিয়াস আলনার মতোই একটি সূত্র ব্যবহার করব, যে টিবিয়া থেকে টিবি ভেতরে থাকবে, অর্থাৎ ঘরের অবস্থান করে এজন্য ভেতরের দিকে থাকবে এবং অপর অংশ ফিবুলা সেটি বাইরের দিকে থাকবে। টিবিয়া ফিবুলার পরে যে অংশ রয়েছে সেটি হচ্ছে টার্সাল, মেটাটার্সাল এবং তারপরে যে পায়ের আঙ্গুলগুলোর মধ্যে যে অস্থি থাকবে তাকে আমরা ফ্যালাঞ্জেস বলবো। আর এটি হচ্ছে একটি অন্তঃকঙ্কালের সকল অংশগুলো। দৃঢ়তা প্রদানে এবং চলনে কঙ্কালের ভূমিকা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি দেহ কাঠামো গঠনে কঙ্কালের ভূমিকা। কঙ্কাল মানবদেহকে একটি নির্দিষ্ট কাঠামো প্রদান করে এবং নিচের অস্থিগুলোর সাথে উপরের অস্থিগুলোর একটি সংযোগ সাধন করে। পরবর্তীতে রক্ষণাবেক্ষণ এবং ভার বহনে কঙ্কালতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বিভিন্ন নরম অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, মেরুরজ্জ ইত্যাদি নরম অঙ্গগুলোর বাহিরে একটি প্রোটেকশন ওয়াল হিসেবে কঙ্কালতন্ত্র কাজ করে এবং সমগ্র দেহে ভার বহন করতে সাহায্য করে। পরবর্তীতে নড়াচড়া এবং চলাচলে কঙ্কালতন্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেমন হাত, পা, পেক্টোরাল গার্ডল, পেলভিক গার্ডল এইসব অস্থিগুলোর মুভমেন্টের মাধ্যমে আমরা নড়াচড়া এবং চলাচল করতে পারি। এবং পরবর্তীতে লোহিত রক্তকণিকার উৎপাদনেও কঙ্কালতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন প্রতিটি অস্থির মধ্যে যে ফাঁপা অংশ রয়েছে সেই ফাঁপা অংশের মধ্যে অর্ধতরল পদার্থ থাকে যাকে আমরা অস্থিমজ্জা বলি। সেই অস্থিমজ্জার মাধ্যমে
লোহিত রক্তকণিকা সহ অন্যান্য রক্তকণিকাগুলো উৎপাদিত হয় এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা খনিজ লবণ সঞ্চয়। এই অস্থিমজ্জার মধ্যেই বিভিন্ন ধরনের খনিজ লবণ সঞ্চিত অবস্থায় থাকে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। আমরা জানি অন্ধকঙ্কাল সাধারণত অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত। এবারে আমরা অস্থি এবং তরুণাস্থির পার্থক্যের মাধ্যমে তাদের সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, অপরদিকে তরুণাস্থি যোজক কলার ভিন্ন রূপ। পরবর্তীতে দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলাই হচ্ছে অস্থি, অর্থাৎ যে শক্ত হাড়গুলো রয়েছে শরীরে সেগুলোই হচ্ছে অস্থি। অপরদিকে তরুণাস্থি হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলা হয় এবং তরুণাস্থি কোষকে কন্ড্রিওসাইট বা কন্ড্রিওব্লাস্ট বলা হয়। অস্থিকোষের মধ্যে অস্থিকোষগুলো অর্থাৎ অস্টিওব্লাস্টগুলো মাকড়সার জালের মতো বিস্তার করে থাকে। অপরদিকে কন্ড্রিন নামক রাসায়নিক পদার্থের মাধ্যমে কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট গঠিত হয়ে থাকে। অস্থির বাহিরের আবরণী হলো পেরিঅস্টিয়াম এবং অপরদিকে তরুণাস্থির বাহিরের আবরণীকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এবং যদি আমরা উদাহরণ দেখতে যাই তাহলে অস্থি হচ্ছে আমাদের যে শক্ত হাড়গুলো রয়েছে অর্থাৎ হাত পা এখানে যে হাড়গুলো রয়েছে তাদেরকে অস্থি বলা হয়। অপরদিকে তরুণাস্থির যে উদাহরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাক এবং কানের যে নরম অস্থিগুলো রয়েছে তাকে তরুণাস্থি বলা হয়। এবারে আমরা অস্থিসন্ধি নিয়ে আলোচনা করব। 2 বা তার বেশি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলা হয়। সাধারণত বেশিরভাগ অস্থিসন্ধি হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে একটি সাইনোভিয়াল গহ্বর থাকবে এবং সেই সাইনোভিয়াল গহ্বরের মধ্যে সাইনোভিয়াল রস থাকবে। এবারে আমরা একটি চিত্রের মাধ্যমে এই সাইনোভিয়াল অস্থিসন্ধি সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা চিত্রে একটি সাইনোভিয়াল অস্থিসন্ধি দেখতে পাচ্ছি। সাইনোভিয়াল অস্থিসন্ধিতে 2টি অস্থি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে। অস্থিগুলোর মধ্যে 2টি অংশ থাকে, একটি হচ্ছে দৃঢ় অংশ এবং অপরটি হচ্ছে স্পঞ্জি অস্থি। দৃঢ় অংশটা হচ্ছে অস্থির বাহিরের দিকের অংশ যেটি অতিরিক্ত শক্ত থাকবে এবং এই দৃঢ় অস্থির মাঝে মাকড়সার জালের মতো মাতৃকা থাকবে অস্থির মধ্যে, তাকে বলা হবে স্পঞ্জি অস্থি। অস্থির বাহিরের আবরণ আমরা জানি পেরিঅস্টিয়াম এবং এখানে বাহিরের আবরণটি যখন সাইনোভিয়াল গহ্বরের কাছে চলে আসবে তখন তার নাম দিব আমরা তন্তুময় ঝিল্লি। দ্বিতীয় অস্থির সংযোগস্থলে এই যে সাইনোভিয়াল গহ্বর রয়েছে এবং তার বাহিরে রয়েছে সাইনোভিয়াল ঝিল্লি। সাইনোভিয়াল গহ্বরের মধ্যে সাধারণত সাইনোভিয়াল রস থাকবে এবং 2টি অস্থির সংযোগস্থলে কিছু তরুণাস্থি দেওয়া থাকবে। এই সাইনোভিয়াল রস এবং তরুণাস্থির কাজ হচ্ছে চলাচলের সময় এই অস্থির সাথে অস্থির ঘর্ষণের ফলে অস্থি ক্ষয় হতে পারে এবং তা থেকে উত্তরণের জন্য তরুণাস্থি এবং সাইনোভিয়াল রস থাকবে এই গহ্বরের মধ্যে। আর এটি হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি সম্পর্কে আলোচনা। এবারে আমরা অস্থিসন্ধির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সাধারণত অস্থিসন্ধি 3 প্রকার, যেমন নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি এবং পূর্ণ সচল অস্থিসন্ধি। প্রথমত আমরা নিশ্চল অস্থিসন্ধি সম্পর্কে জানব। নিশ্চল অস্থিসন্ধি হচ্ছে এরকম অস্থিসন্ধি যেখানে সংযুক্ত অস্থিগুলোর মধ্যে কোনো ধরনের নড়াচড়া দেখা যাবে না, যেমন হচ্ছে করটিকার অস্থিসন্ধি। করটিকা হচ্ছে মাথার খুলির অস্থিসন্ধি। এখানে যে অস্থিগুলো সংযুক্ত অবস্থায় থাকবে তাদের মধ্যে কোনো ধরনের কোনো নড়াচড়া দেখা যাবে না। দ্বিতীয় ক্ষেত্রে ঈষৎ সচল অস্থিসন্ধি। ঈষৎ সচল অস্থিসন্ধির মধ্যে সামান্য পরিমাণে নড়াচড়া দেখা যাবে, যেমন হচ্ছে আমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধি। মেরুদণ্ডের অস্থিসন্ধির মাধ্যমে আমরা আমাদের শরীর সামনে, পেছনে, পাশে বাঁকাতে পারি, আর এটি হচ্ছে ঈষৎ সচল অস্থিসন্ধি। পরবর্তীতে রয়েছে পূর্ণ সচল অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধির মধ্যে যে অস্থিগুলো সংযুক্ত অবস্থায় থাকবে তাদের মধ্যে তারা সহজেই নড়াচড়া করতে পারবে, যেমন হচ্ছে বলকোটর অস্থিসন্ধি এবং কবজা সন্ধি। বলকোটর অস্থিসন্ধির মধ্যে যে অস্থিগুলো সংযুক্ত অবস্থায় থাকবে তার মধ্যে একটি অস্থি বল হিসাবে কাজ করবে এবং অপরটি কোটর হিসাবে কাজ করবে। আর
যার ফলে মোটামুটি ভাবে ওই অস্থিসন্ধির মাধ্যমে ওই অস্থিগুলো সব দিকেই নড়াচড়া করা সম্ভব। অপরদিকে কবজা সন্ধির মধ্যে দেয়ালের সাথে কবজা যেভাবে দরজাকে আটকিয়ে রাখে তেমন ভাবে আমাদের কনুইয়ের অস্থিসন্ধি, এছাড়াও হাতের আঙুলের অস্থিসন্ধি, পায়ের হাঁটুর অস্থিসন্ধি একদিকে অর্থাৎ সামনে পেছনে নড়াচড়া করতে সম্ভব। আর ওদিকে বলকোটর অস্থিসন্ধির মধ্যে যে উদাহরণ রয়েছে সেটি হচ্ছে আমাদের কাঁধের অস্থিসন্ধি, উরুর অস্থিসন্ধি, আর এই নিয়ে হচ্ছে সব ধরনের অস্থিসন্ধি গঠিত। এখন আমরা একটি পার্থক্যের মাধ্যমে টেন্ডন এবং লিগামেন্টের সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেন্ডন হচ্ছে পেশি বন্ধনী এবং লিগামেন্ট হচ্ছে অস্থি বন্ধনী। টেন্ডন পেশি বন্ধনী অর্থাৎ মাংসপেশির সাথে অস্থির যে সংযোগ থাকবে সেটি হচ্ছে টেন্ডন। অপরদিকে অস্থির সাথে অস্থির যে সংযোগ থাকবে সেটি হচ্ছে লিগামেন্ট। এই যে পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী গঠিত হচ্ছে তারা কি ধরনের তন্তুর মাধ্যমে গঠিত হচ্ছে সেটি সম্পর্কে আমরা দেখব এখন। যে টেন্ডন শ্বেততন্তুর সমন্বয়ে গঠিত হবে, অপরদিকে লিগামেন্ট শ্বেততন্তু এবং পীততন্তু উভয় সমন্বয়ে গঠিত হবে। শ্বেততন্তু সাধারণত শাখা প্রশাখা বিহীন এবং শ্বেত বর্ণের, অপরদিকে লিগামেন্টের মধ্যে পীততন্তু থাকার কারণে পীততন্তুর বর্ণ হচ্ছে পীতবর্ণ এবং শাখা প্রশাখা বিশিষ্ট থাকবে সে। 4 নম্বরে আমরা যে পার্থক্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টেন্ডন এর মধ্যে স্থিতিস্থাপকতা থাকবে না, অপরদিকে লিগামেন্টের মধ্যে স্থিতিস্থাপকতা থাকবে। আর টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে এই স্থিতিস্থাপকতা পার্থক্যকারী যে পদার্থটি রয়েছে সেটি হচ্ছে লিগামেন্টের মধ্যে পীততন্তু। পীততন্তুর মধ্যে স্থিতিস্থাপকতা থাকে বলেই লিগামেন্টের মধ্যে স্থিতিস্থাপকতা থাকে। অপরদিকে টেন্ডনের মধ্যে কোনো পীততন্তু না থাকার কারণে তার মধ্যে কোনো স্থিতিস্থাপকতাও থাকবে না। এবারে প্রশ্ন আসতে পারে স্থিতিস্থাপকতা কি? কোন একটি বস্তুর উপরে বল প্রয়োগ করে যদি তার অবস্থা পরিবর্তন করা যায় এবং পরবর্তীতে ওই বল অপসারণ করার মাধ্যমে যদি তাকে তার সেই আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে ওই বস্তুর সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। যেমন টিউবের মধ্যে যে রাবার রয়েছে সেটি স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। এবারে আমরা টেন্ডন এবং লিগামেন্টের কাজ সম্পর্কে আলোচনা করব। টেন্ডন সাধারণত পেশি প্রান্তে দড়ির মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত অবস্থায় থাকে, অপরদিকে লিগামেন্ট যে কাজটি করে সেটি হচ্ছে অস্থি সন্ধির মধ্যে যে নড়াচড়া থাকবে এই নড়াচড়ার সময় লিগামেন্ট থাকার কারণে হাড়গুলো তাদের স্থান থেকে বিচ্যুত হয়ে যাবে না। আর এটি হচ্ছে টেন্ডন এবং লিগামেন্টের মধ্যবর্তী পার্থক্য। এবারে আমরা অস্থির সম্পর্কিত কয়েকটি রোগ নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে অস্টিওপোরোসিস। এই রোগটি সম্পর্কে আমাদের যা যা জানতে হবে সেগুলো হচ্ছে কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। সাধারণত অস্টিওপোরোসিসের কারণ হিসেবে দেখা যায় ক্যালসিয়ামের অভাব, অর্থাৎ এটি একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। লক্ষণের মধ্যে সাধারণত দেখা যায় যে পেশির মধ্যে ব্যথা করে, পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হয়, এছাড়াও অস্থিতে ব্যথা অনুভব হয়। এবারে যদি আমরা এই রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা জানব প্রতিকারের জন্য সাধারণত ক্যালসিয়াম জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত, এছাড়াও খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত। পরবর্তীতে আমরা প্রতিরোধ সম্পর্কে আলোচনা করব। প্রতিরোধের মধ্যে জানবো আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ, এছাড়াও নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে এই রোগ থেকে উত্তরণ করা সম্ভব। এবারে আমরা আর্থ্রাইটিস বা গেটে বাত রোগ সম্পর্কে আলোচনা করব। এটি এক ধরনের বাত রোগ। বহুদিন ধরে বাত জ্বরে ভোগার পরে যদি যথাযথ চিকিৎসা না করা হয় তাহলে আর্থ্রাইটিস রোগটি হতে পারে। এই রোগ সম্পর্কে আমাদের যা যা জানতে হবে সেগুলো হচ্ছে কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ। লক্ষণের মধ্যে সাধারণত যে লক্ষণটি থাকে সেটি হচ্ছে অস্থি সন্ধির বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ অস্থি সন্ধি ফুলে ওঠা, অস্থি সন্ধিতে ব্যথা করা অথবা অস্থি সন্ধি শক্ত হয়ে যাওয়া, এগুলি হচ্ছে আর্থ্রাইটিস রোগের লক্ষণ। এবারে যদি আমরা প্রতিকার এবং প্রতিরোধে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এই রোগ থেকে উত্তরণের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করা উচিত,
খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা উচিত, শরীরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দেওয়া উচিত এবং অতিরিক্ত ভারী এবং পরিশ্রমী কাজগুলো না করা ইত্যাদি হচ্ছে এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ। নবম অধ্যায়ে আমরা কঙ্কালতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি এবং কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করার পরে আমরা কঙ্কালের যে দুইটি পার্ট রয়েছে অর্থাৎ অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে একটি পার্থক্যের মাধ্যমে আলোচনা করেছি। অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে আলোচনা করার পরে আমরা অস্থি সন্ধি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ যে দুইটি অস্থি কিভাবে সংযুক্ত থাকে সেটি নিয়ে আলোচনা করেছি। অস্থি সন্ধি বিভিন্ন ধরনের প্রকারভেদ, যেমন নিশ্চল অস্থি সন্ধি, ঈষৎ সচল অস্থি সন্ধি এবং পূর্ণ সচল অস্থি সন্ধি নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এরপরে মানব চলনে অস্থি এবং পেশির যে ভূমিকা রয়েছে সেটি আমরা বাইসেপস এবং ট্রাইসেপস পেশির মাধ্যমে আলোচনা করেছি। এর পরবর্তীতে আমরা টেন্ডন এবং লিগামেন্টের সম্পর্কে একটি পার্থক্যের মাধ্যমে আলোচনা করলাম এবং সবশেষে আমরা অস্থির যে দুইটি রোগ দেখা যায়, অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস রোগ, এই রোগের কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করেছি।